নমস্কার, আমি পূজাস ড্রিম প্ল্যানেটের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে প্রায় সকাল 9:30। আজকে রবিবার আর আজকে জামাই ষষ্ঠী। আর আমি এদিকে অতনু আর গুড্ডুকে নিয়ে চলে এসেছি এই বাড়ি এসেই দেখি বাড়িতে তালা দেওয়া, আর মা আর বাবা গেছে মাসিকে দেখতে। গতকাল রাত্রিরে মাসিকে নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছে। মাসির কন্ডিশন খুব একটা ভালো নয়, তাই তাড়াতাড়ি ডক্টর অ্যাডমিট করে নিয়েছিল। আর বলতে গেলে প্রায় মাসির সিরিয়াস কন্ডিশন। ডক্টর বললেন আর এক পা হাঁটলেই হয়তো মাসির সঙ্গে সঙ্গে কিছু একটা অঘটন ঘটে যেতে পারত। কিন্তু ভগবানের কৃপায়, ঈশ্বরের আশীর্বাদে মাসিকে এ যাত্রায় একটু বাঁচানো গেছে। মাসি এখন অক্সিজেনের সাহায্যে এখন বেড রেস্টে নার্সিংহোমে আছে। আর এদিকে মা ফোন করেছে, মাসির কন্ডিশানগুলো আমাকে বলছে। মা কান্নাকাটিও শুরু করেছে, তো মাকে আমি বোঝাচ্ছিলাম। তারপরে এদিকে বাবাইটাও আসবে, বোন আসবে, ওরা গাড়িতে বেরিয়ে গেছে। আর আমাকে মা সব বলে দিচ্ছে যে কোথায় কি রাখা আছে। আমাকে বলল তুই সব রেডি করে রাখ, তারপরে আমি মাসিকে দেখেই আসছি। বাড়ির পরিস্থিতি খুব একটা ভালোও নেই, আর সেই সাথে আমাদের মনও ঠিক নেই। আর তাও নিয়মটুকু তো করতে হবে, কারণ দিনটা একবার চলে গেলে তো আর ফিরে আসবে না। আমার ঠাকুমা যে সময় চলে গেছিলো, ঠাকুমা বলে গেছিলো যে বৌমা, আমার যদি কিছু হয়েও যাও কিন্তু আমার নাতনি আর নাত জামাইকে কিন্তু তোমরা ষষ্ঠীতে ডাকবে, নেমন্তন্ন করে খাওয়াবে। আর ওদের জন্য তোমরা কিছু একটা ব্যবস্থা করবে, কারণ ওদের ওই প্রথম বছর জামাই ষষ্ঠী যেন নষ্ট না হয়। তো সেই থেকে আমার মা বলেছিল যে না, যে যাই হোক নিয়মটুকু আমাদেরকে করতেই হবে। আর এদিকে যদি নিয়ম নাও করি, মাসি কষ্ট পাবে, খারাপ ভাববে। এদিকে মাসির জন্য আমরা যাই করছি, মাসি সেটাই বলছে আর কিছু করতে হবে না। কিন্তু তাও মানুষটা যতদিন আছে, মানুষটা আমাদের জন্য যা যা করেছে, সেই ঋণ তো আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। কিন্তু তাও আমাদেরকে চেষ্টা করতে হবে মানুষটাকে সুস্থ করে বাড়ি আনার। আর এদিকে দেখো, বাবা সকালে উঠে কলা পাতা পেড়ে এনে রেখে দিয়ে গেছিলো, আর আমি সেই কলা পাতাগুলোকে একটু গোল গোল করে থালার সাইজে কেটে নিচ্ছি। কাচের প্লেটের ওপর একটু কলা পাতাগুলো দিলে ভালো লাগবে, আর তাই জন্য আমি কলা পাতাগুলোকে ভালো করে গোল করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছি। আমি সমস্ত কিছু রেডি করে রাখছি, যাতে মা এসে সবটা তাদের জামাইদের সামনে দিয়ে দিতে পারে, আর মাও একটু শান্তি পায়। আসলে মাও দুদিন ধরে এত চিন্তা করছে মাসিকে নিয়ে। দাদু দিদা সবাই চলে গেছে, ছোটো মাসিও চলে গেছে। এখন বড় মাসি যদি চলে যায়, মা অনেকটাই ভেঙে পড়বে। এরপর ফ্রিজ থেকে আমি সমস্ত মিষ্টি দই বার করে রাখছি, কারণ ঠান্ডা অবস্থায় খাওয়া যাবেও না, আর সবারই প্রায় ঠান্ডা লেগে গেছে। আর রোদ্দুর থেকে এসে যদি ঠান্ডা খাওয়া হয়, আরও শরীর খারাপ হয়ে যাবে। এরই মাঝে গুড্ডুকে আমি আবার ফল কেটে দিয়েছি, ওকে অতনু খাইয়ে দিচ্ছে। আর আমি এদিকে সমস্ত রকম জোগাড়টা শেষ করে নিচ্ছি। তারপর আমাকে আবার শাড়ি পরতে হবে। ইচ্ছে করছেও না একদম যে নতুন শাড়ি পরি, কিন্তু না, মা বাবা মন খারাপ করবে, আর বোনটাও বলবে যে দিদি তুই শাড়ি পরলি না। তাই জন্য আমাকে বাধ্য হয়ে পরতে হবে। আমার একদম শরীর ভালোও লাগছে না, মন তো একদমই খারাপ। তারপরে এদিকে আমি সমস্ত ফল কেটে নিচ্ছি। আর এই যে দুষ্টুটা আসছে আর একটা করে দেখছে যে এটা কী ফল বলে একটা করে নিয়ে চলে যাচ্ছে ইঁদুরের মতো। আর এখানে আমি সব লিচু ছাড়িয়ে নিয়েছি, সমস্ত রকম ফল প্রায় শেষের দিকে। আর দিয়ে এরপর আমি যাব রেডি হতে। জামাই ষষ্ঠী আমাদের প্রত্যেকের বাঙালির ঘরে একটা খুব ভালো একটা নিয়ম, যাকে বলে বংশ পরম্পরা চলে আসছে। আমার দিদু ছোটোবেলায় দেখেছি আমার বাবাকে থালা সাজিয়ে জামাই ষষ্ঠীর দিনে ভালো করে চিঁড়ে মুরগি কাঁঠাল সমস্ত কিছু, কাঁঠালটা আবার আমাদের মামার বাড়ির গাছের নিজের, সেখানে বাবাকে সাজিয়ে খেতে দিত। তারপরে আমার মাসিরা আমার বাবাকে সাজিয়ে খেতে দিত। কিন্তু এখন মাসি অসুস্থ, আর কে করবে, তাই আমি এবছর বাবাকে থালাতে সাজিয়ে দেব খেতে। আর অতনু আর বাবাইকে মা দেবে। এরপর চিড়েটাকেও আমি ভালো করে ধুয়ে এখানে জল ঝরিয়ে রেখে দিলাম, যাতে চিড়েটা না বেশি গলে যায়। আর মুরগিটা তো রাখাই আছে, মা আসবে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। আর আমি সমস্ত কিছু রেডি করে আমি থালা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর এখানে কুলারটা চলছিল, কুলারটা অফ করে আমি ভেতরে চলে গেছিলাম। তারপরে ভিডিও আর তোলাও হয়নি। আর আমি কোনো রকমে রেডি হয়েছি, যাকে বলে একদম তাড়াহুড়োতে, আয়না না দেখেই কোনো রকমে রেডি হয়েছি। আর মাও চলে এসেছিলো, বাবা চলে এসেছিলো, আর একই টাইমে সবাই একসাথে ঢুকেছিল। তার ফলে একদম প্রায় তাড়াহুড়োর মধ্যেই সব কিছু হয়েছে। আর সবারই প্রায় খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড, তাই সবাইকে এখানে খেতে দিয়ে দিয়েছিলাম। আর
তার সাথে সবাই খেয়েছিল একটা করে ওআরএস, কারণ এই ওআরএসটাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আর এখানে দুষ্টু মহারাজটা দুষ্টুমি করছে, সবার মাঝখানে বসেছে। আর তারপরে এরপরে একটু রেস্টের টাইম, সবাই একটু বসে রেস্ট নিচ্ছে। আর এখানে বাবা গুড্ডুকে ব্যায়াম করাচ্ছে একটু। এই যে আমার ছোটোবেলার একটা বই ছিল স্কুলের, আর এই যে দেখো স্কুলের বইতে লোকগুলো প্রায় খালি গায়ে ব্যায়াম করছে বলে ও খালি গায়ে হবে। তারপর আমি ওকে একটু বোঝালাম, আবার এরপর দাদার সাথে বসে আবার এরপর ব্যায়াম করবে, যাকে বলে একটু ওকে একটু বসিয়ে রাখা। এবছর মাকে আমরা রান্না করতে বারণ করেছিলাম, কারণ মাসির এই অবস্থা, কখন কি হয় আমরা নিজেরাই জানি না। আর মায়ের নিজেরও শরীর ভালো নয়। মাকে কিছুদিন আগে আমরা নার্সিংহোম থেকে নিয়ে এসেছি, যাই প্রায় হয়তো 3-4 দিন হবে, হয়তো মায়ের 1 সপ্তাহ হয়নি, মা একটু রেস্ট পায়নি। তাই জন্য মাকে বলেছিলাম রান্নার কথা একদম ভাববে না, আর বাবাই অতনুকে নিয়ে বোন যাবে রেস্টুরেন্টে খেয়ে আসবে। আর এই যে বোনকে আমি আবার বাবার দেওয়া শাড়িটা ওকে পরিয়ে দিলাম। গরমে সবারই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আজকের দিনটা তো একটু পাঞ্জাবি শাড়ি মাস্ট আমাদের বাঙালিদের, তাই। আর দেখো বেশ সুন্দর লাগছে, কিন্তু খাবারটা যদি বাড়িতে আমরা অর্ডার দিতাম ভালো হতো, কিন্তু এদিকে গুড্ডু যা দুষ্টুমি করে, আর তার ওপর আমরা ভাবলাম যে না যাক, ওরা গিয়ে খেয়ে আসুক। আর এদিকে আমি আবার অতনুকে নিয়ে বেরিয়ে পড়লাম, বিকালে মাসিকে দেখতে যাচ্ছি। আর মাসি কিছু ওষুধ বাকি ছিল, আবার মামার বাড়ি যাব, গিয়ে মাসির ওষুধগুলো নিয়ে তারপরে মাসিকে দেখতে যাব। বাইরে যা প্রচণ্ড গরম, আর সকাল থেকে যা দৌড়ঝাঁপ চলছে আমাদের, আমি দুপুরে একদমই প্রায় ফলাহার খেয়েছি। চিড়ে দই একদম অল্প সকালবেলা ওদের সাথে খেয়েছিলাম। আর আমি কিছু খাইনি, যাতে আমার শরীরটা ঠিক থাকে, কারণ আমার যদি একবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় ব্যাস, আমি আর উঠতে পারবো না। তাই জন্য আমি কিচ্ছু খাইনি, আর কিছু খাইনি বলেই আমি ঠিক ছিলাম। গতকাল সন্ধেবেলা নয়, সকালবেলা মাসিকে নিয়ে ডক্টরের কাছে গেছিলো। তারপরে মাসির কিছু টেস্টও হয়েছে। তারপরে মা আবার মাসিকে নিয়ে আবার কমলারয়তে গেছিলো, সেখান থেকে ফিরেছে, আবার পরদিন সকালে উঠে আবার গেছে। মায়ের শরীর একদমই খারাপ, মা প্রায় শুধু মাসির জন্যই করছে। আর তাই জন্য মাকে বললাম, মা তোমাকে আর বিকালে যাবার দরকার নেই, তুমি আবার পরের দিন যাবে, কারণ পরের দিন আবার অতনু অফিস বেরোবে, আর আমি তখন যেতে পারবো না। তাই বললাম যে মা তুমি বাড়িতে থাকো, আর আমি বরং দেখে আসি অতনুকে নিয়ে। আর ছেলেটাকে বাড়িতে রেখে গেছি, বোন আছে বাবাই আছে, ওদের সাথে থাকবে, আর ওরাও ছেলেটাকে খাইয়ে দেবে। এই যে দেখো আমরা চলে এসেছি, মাসি ভর্তি আছে উত্তরপাড়া কমলারয় নার্সিংহোমে। আর এইখানেই ক্যান্সারের যে ডক্টর আছে কৌশিক চ্যাটার্জি, এই আন্ডারেই মাসি ভর্তি হয়েছে। আর ডাক্তারবাবু এখানেই মাসিকে দেখেন। মাসি এনার জন্যই প্রায় বলতে গেলে আজও এখনও অবধি কিছুটা হলেও সুস্থ আছে এই ক্যান্সার নামক রোগটা নিয়ে। আর স্যার এতই ভালো, মাসিকে কোনো ওটি করায়নি, ওটি ছাড়াই, কোনো অপারেশন ছাড়াই মাসি এখনও অবধি শুধু কেমোর ওষুধ খেয়ে ভালো আছে, একটু ভালো আছে। কিন্তু মাসির ওই যে ক্যান্সারের কারণেই তো বুকে জল জমছে, আর সেই জল জমার জন্যই মাসির শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আর শ্বাস নিতেও পারছে না, খেতেও পারছে না, খুবই কষ্ট হচ্ছিল। মাসির সিচুয়েশান এতটাই বাড়াবাড়ির দিকে চলে গেছিলো, আমরা প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, ডাক্তারবাবুরাও ভয় পেয়ে গেছিলো। আর মাসিকে যখন জল বের করা হচ্ছিলো, মাসির প্রচণ্ড পেন হচ্ছিলো, তার সাথে কাশি। তাই ওনারা সবাই ডিসাইড করলেন যে অল্প অল্প করে জল বের করা হবে, তাই করা হচ্ছে। আর এই যে মাসিকে একটু দেখে মাসির কাছে একটু দাঁড়িয়েছিলাম, মাসির সাথে কথা বলছিলাম। মাসি বারবার বলছিল যে কেন এলি বাচ্চাটাকে রেখে, বাবুসোনাকে রেখে। আমি বললাম না, তোমার কাছে না আসলে আমি কি করে থাকবো। আর মাসি মুখে বলছে জানি, কিন্তু বারবার আমার হাতটা যখন চেপে ধরছে, মানে আমি বুঝতে পারছি মাসিরও কষ্ট হচ্ছে আমাদেরকে ছাড়া থাকতে। তো যাই হোক, মাসিকে দেখে এটাই ঠাকুরকে প্রার্থনা করলাম যে যাতে মাসিকে আমরা সবাই ঘরে বাড়ি ফিরে আনতে পারি। এরপর বাড়ি ফিরেই দেখি গুড্ডু ওর মিমির সাথে দুষ্টুমি করছে, আর এই ছেলেকে নিয়ে আমার যে চিন্তার শেষ নেই। বাড়ি ফিরে দেখি যখন দুষ্টুমি করছে, ওকে শান্ত করব কি করে। তারপরে ওর পাপা ওর জন্য গিফট কিনে এনেছিল, আর ওর তো প্রিয় গণেশ, তাই জন্য গণেশ এনেছিলাম একটা, আর একটা লাফ দড়ি। ও কিছুদিন ধরেই মাঠে যাচ্ছে, আর বলছিল মামা আমাকে একটা লাফ দড়ি কিনে দেবে, আমি স্কিপিং করব। আচ্ছা যাই হোক, বেশ ও তো আমাদেরকে ছাড়া ছিল, তার জন্যই আমরা ওর জন্য দুটো খেলনা এনেছিলাম। আর এই যাতে একটু বসে থাকে চুপ করে, এই ছেলে তো সারাক্ষণ খেলে বেড়ায়, আর দাদু দিদার বাড়িতে থাকলে তো ওর আরও দুটো হাত দুটো পা বেরিয়ে যায়, যাকে বলে 1 সেকেন্ড বসে থাকে না। আর এদিকে দেখো মা রান্না করেছে নিরামিষ আলুর দম আর পনিরের তরকারি, কারণ আজকে সবাই আমি আর মা তো যেহেতু নিরামিষ খাবো, তাই জন্য
সবটাই নিরামিষ করা হয়েছে। যাই হোক, মোটামুটি একটু ভালো মন্দ যাই হোক, যেমনই পরিস্থিতি আসুক, আমরা আজকের দিনটা সামাল দিতে পেরেছি সবাই মিলে। আর সবাই মিলে, কারণ মা বাবা না থাকলে এটা সম্ভব হতো না, আমি অতনু না থাকলেও সম্ভব হতো না, আর বোন বাবাই না থাকলেও এটা সম্ভব হতো না। আজকের দিনটা আমরা সবাই মিলে সবার মতো করে চেষ্টা করেছি দিনটাকে মোটামুটি করে সবটাকে ঠিক রাখার। কারণ বিপদের দিন যখন আসে তখন শরীর তো দূরের থাক, মাথাও কাজ করা বন্ধ করে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই আমাদের দরকার পরিবারের মানুষজনদের, যারা আমাদেরকে, যাদের ভরসায় আমরা মোটামুটি একটু চলতে পারি। আজকে মাসি নার্সিংহোমে যে ভর্তি হয়েছে, মা বাবা না থাকলে মাসির কাছে যাওয়াটা আমার পক্ষে একটু কষ্টকর হতো, কারণ ছেলেটাকে নিয়ে আমাকে একা থাকতে হয়। আর মা বাবা ওদিকটা সামলেছে বলেই আমি আর অতনু এসে এদিকটা করতে পেরেছি। আর বোন বাবাই এসেছিল, আর এদিকে বোন বাবাইকে আর অতনুকে নিয়ে গেছিলো জামাই ষষ্ঠীতে দুপুরবেলা খাওয়াতে, আর বোন ওদিকটা আবার সামলেছে। সবাই সবার মতো যে যার দায়িত্ব পালন করে গেছি আমরা সকলে মিলে। আর এই এত কিছুর মাঝেও এই যে আমরা এই হাসি মুখে সবটা সামলেছি, এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়, আর মনের জোর, আর মা বাবার আশীর্বাদ। জীবনে চলার পথে ভালো সময় যেমন আসে, আবার খারাপ সময়ও আসে, কিন্তু সেই খারাপ সময়ে যে মানুষগুলো পাশে থাকে সেই মানুষগুলোই হলো আসল মানুষ। আর বোন বাবাই, বাবা মা যেভাবে আমাকে সাপোর্ট দেয়, ওরা না থাকলে হয়তো আমি এই দিনগুলো কাটাতে পারতাম না। ওরা যেভাবে আমার ছেলেকে সামলায়, আর সত্যি বলতে কি, আমার ছেলেকে আমার একা সামলানো খুবই কষ্টকর। যদি না ওরা সাপোর্ট দিত, আমি রাখতে পারতাম না, সামলাতেও পারতাম না। যাই হোক, এই যে চলছে গুড্ডু, ওই যে গণেশকে নিয়ে ওর খেলা। ভালো মন্দ মিশিয়েই তো আমাদের জীবন। ভালো সময় আমরা যেমন স্মৃতিগুলোকে তুলে রাখি, আর আমিও ভাবলাম যে না, এই দিনটাকে আজকে আমি একটু ভিডিও করে তুলে রাখি। আজকের দিনটা আমরা যেভাবে পরিবারের সবাই মিলে আমার মায়ের পাশে থেকেছি, আমার মাসিকে সুস্থ করে আনার চেষ্টা করছি, এই সময়টা চলে গেলে আর ফিরে পাবো না। এই সময়টাই স্মৃতি করে থাকুক আমাদের মনে, আমাদের জীবনে, যাতে গুড্ডু যখন বড় হবে, ও যখন দেখবে, খুঁজবে, জানতে চাইবে ওর দিদাদের কথা, ওর ঠাম্মির কথা, যেমন আমি সেই সময় আমি ভিডিও করতে পারিনি, ওর ঠাম্মিকে দেখাতে পারিনি। আর এখনও ও বলে, মা ঠাম্মি কোথায়, ঠাম্মিকে এনে দাও। তো তাই এই জন্যই আমার এই ভিডিওটা করে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলে একটু প্রার্থনা করো আমার মাসি যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। ধন্যবাদ।